আচ্ছা, পরমাণুর স্থায়িত্ব যদি ব্যাখ্যা করতে যায়, দেখো রাদারফোর্ড বলেছিলেন কি, রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণুর একদম কেন্দ্রে কে থাকছে, নিউক্লিয়াস থাকছে। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকছে, নিউট্রন আর প্রোটন থাকছে, আর তার বাইরে হচ্ছে ইলেকট্রন বিভিন্ন বৃত্তাকার পথে ঘুরছে, যেমন কে এল। সেক্ষেত্রে আমি তোমাকে স্থায়িত্ব বোঝানোর জন্য শুধুমাত্র একটাই কক্ষপথ মূল্যায়ন করে নেব। কি হচ্ছে ধরে নাও, তাহলে এই কক্ষপথে আমার ইলেকট্রন আছে, এখানে আমার ইলেকট্রন আছে, আর এখানে আমার নিউট্রন প্লাস প্রোটন আছে, অর্থাৎ নিউক্লিয়াস। এবার ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে। কি বল ক্রিয়া করছে? একটা বল এই বরাবর যেটা ক্রিয়া করছে, এই বরাবর যেটা ক্রিয়া করছে সেটা হচ্ছে, এটার নাম দিলাম ও ধরে নাও, এদিকে এ, অর্থাৎ কেন্দ্রাভিমুখী হচ্ছে কি স্থির তড়িৎ আকর্ষণ বল, তড়িৎ আকর্ষণ বল, আকর্ষণ বল। আরেকটা দেখো, এটা হচ্ছে ওয়ে বরাবর বললাম, আর যেটা কেন্দ্রাভিমুখী নিউক্লিয়াস বল, নিউক্লিয়াসের দিকে। আরেকটা নিউক্লিয়াসের ঠিক অপোজিট দিকে অপকেন্দ্র বল কাজ করবে, অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বলটা কিরকম, তুমি কি করলে একটা দড়ির মধ্যে ঢিল বাঁধো, এদের উপরে ঘোরাবে, ঘুরতে ঘুরতে যখন ঢিলটা দেখবে সুতোটা যদি ছিঁড়ে যায় বা দড়িটা যদি ছিঁড়ে যায়, এবার ঢিলটা সাত করে বেরিয়ে চলে গেল। তার মানে কি ও চলে যাচ্ছে ছুটে কিনা, ওই যে ছুটন্ত অবস্থা যখন ঘুরছে, তার মানে ওর একটা বাইরের দিকে সবসময় বল কাজ করছে, সেই বলটাকে বলা হচ্ছে অপকেন্দ্র বল। তাহলে কি ইলেকট্রনের ঘূর্ণনের জন্য যে অপকেন্দ্র বল, সেটা ইলেকট্রনকে বাইরের দিকে সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর একটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, সেটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। এই দুটো বলের পরস্পরকে ব্যালেন্স করার জন্য ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথে, একটা ইলেকট্রনটা একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। এখানে হচ্ছে পরমাণুর স্থায়িত্বটা ব্যাখ্যা করেছেন রাদারফোর্ড। কিন্তু এটা পরে সমস্যা দেখা গেছে, সেই সমস্যাটা আলোচনা করছি। দেখো সমস্যাটা কি, রাদারফোর্ড যখন ব্যাখ্যা করলেন, উনি বললেন কি, উনি ব্যাখ্যা করার সময় কি নিয়েছিলেন, ক্লাসিক্যাল থিওরি নিয়েছিলেন। ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী এটা আমার নিউক্লিয়াস, নিউট্রন প্লাস প্রোটন আছে, আর বাইরে ইলেকট্রন আছে। ক্লাসিক্যাল থিওরি কি বলেছে, ক্লাসিক্যাল থিওরি বলেছে যে কোনো আধানগ্রস্ত কণা যদি ঘূর্ণনরত অবস্থায় থাকে, তাহলে সে অনবরত কি করবে, আধান, সে শক্তি হ্রাস পেতে থাকে। কোনো আধানগ্রস্ত কণা যদি ঘূর্ণনরত অবস্থায় থাকে, তাহলে সে ক্রমাগত শক্তি হ্রাস পেতে থাকে। তাহলে এইখানে যে ইলেকট্রনটা আমার ঘুরছে, এটা তো আধানগ্রস্ত কণা। আধানগ্রস্ত কণা যদি ঘুরতে থাকে, তার মানে কি সে গতিশক্তি হ্রাস করতে থাকবে। তার যখনই সে শক্তি হ্রাস পেতে থাকে, তার মানে কি এই তখন এই দিকের যে বলটা, এই বলটা তো আমার কমে যাচ্ছে, গতিশক্তি হ্রাস পাচ্ছে। মানে কেন গতিশক্তিকে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার হয়, আর ওই যে অপকেন্দ্র বলটার রাশিমালা হচ্ছে এম ভি স্কয়ার বাই, এদিকে যেটা কি কাজ করছে এম ভি স্কয়ার বাই আর। দেখো এই বলটা যেটা কাজ করছে, তাহলে গতিশক্তি কমে যাওয়া মানে কি ভরটা চেঞ্জ হবে না, তাহলে ভি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ভি কমে যাচ্ছে। আর ভি কমে গেলে কি হচ্ছে, এম ভি স্কয়ার বাই আর কমে যাচ্ছে। আর যখনই এই অপকেন্দ্র বলটা কমে গেল, কিন্তু এই আকর্ষণ বলটা তো কমেনি, তাহলে কি হচ্ছে, ইলেকট্রনটা ধীরে ধীরে এরপরে পাকে এসে এখানে ঘুরবে, তারপরে পাকে এসে ঘুরতে 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 এক সময় নিউক্লিয়াসে এসে পড়ার কথা। অর্থাৎ ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে এক সময় নিউক্লিয়াসে গিয়ে পড়া, তাহলে কি পরমাণুটা স্থায়িত্ব লাভ করবে? তবে না। এইখানেই রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা বা সবচেয়ে বড় ত্রুটিটা ধরা পড়েছে। আরেকটা ত্রুটি কি, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী উনি কি বললেন, যে ইলেকট্রনগুলো অনবরত আধান ছাড়ছে। উনি যখন ক্লাসিক্যাল থিওরি নিলেন, ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী কি ইলেকট্রনগুলো অনবরত আধানগ্রস্ত কণা, অনবরত ওরা কি করছে, ঘুরছে। আর ঘূর্ণনের ফলে অনবরত ওরা কি করছে, গতিশক্তি ছাড়ছে। তাহলে শক্তি যদি ছাড়তে থাকে ক্রমাগত, তাহলে যে শক্তির যে কোটিটা পাওয়া যাবে, সেই কোটিটা কিরকম হবে, সেই কোটিটা
পটিটা কিরকম হবে দেখো, পটিটা মাঝে কোনো ছেদ থাকবে না, একদম পটি মানে কোনো ইয়ে থাকবে না, নিরবিচ্ছিন্ন পটি হবে, নিরবিচ্ছিন্ন। দেখো এখানে কোনো ফাঁকা নাই, ধরে নাও এটা, হ্যাঁ একটু দেখা যাচ্ছে কোনো ফাঁকা নাই, কিন্তু সব পুরো এরকম পটি। কিন্তু বাস্তবে যে পটিটা পাওয়া যায়, যেটা প্র্যাকটিক্যালি পাওয়া যায়, যেটা এরকম পাওয়া যায়, দেখেছি রেখা পটি পাওয়া যায় না কিনা, বিচ্ছিন্ন পটি পাওয়া যাচ্ছে কিনা। তাহলে এখানেও কিন্তু না থিওরি কিন্তু এখানে ব্যাখ্যা করতে পারে। তাহলে আমাদের নিশ্চয়ই ব্যাখ্যাটা রাদারফোর্ডের পরমাণু মডেলের স্থায়ী, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর স্থায়িত্বটা বললাম, আর তার সীমাবদ্ধতাও বললাম। এরপরে চলে আসবো আমরা বোরের শক্তি। এবার চলে এসো বোর মডেলে। বোর মডেল ঠিক বা এটাকে বোর রাদারফোর্ড মডেলও বলা যাবে। মানে রাদারফোর্ড মডেল উনি তো প্রথম দেখিয়েছিলেন, এবং সেটা আসার পরে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলোকে, ত্রুটিগুলোকে সংশোধন করে বোর একটা মডেল নিয়ে এসছেন। উনি কি দেখো কোন জায়গায় কারেকশন করলেন, উনি বললেন কি যে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো ঘুরছে, সেই যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথগুলো নির্দিষ্ট, অর্থাৎ ইয়ান ইউ থ্রি এরকম করে যে কক্ষপথগুলো, সেগুলো কি কক্ষপথ, এই কক্ষপথ, এই কক্ষপথ, যে কক্ষপথগুলো এগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ। অর্থাৎ নির্দিষ্ট বৃত্তাকার কোন সেন্সে, যে নির্দিষ্ট কক্ষপথ ওই কক্ষপথগুলোর শক্তিটাই নির্দিষ্ট, অর্থাৎ একটা করে উনি শক্তি স্তর ধরলেন। অর্থাৎ কে কক্ষপথ যদি ইয়ার শক্তি স্তর হয়, এই শক্তিটা একটা নির্দিষ্ট শক্তি স্তর। অর্থাৎ কোনো ইলেকট্রন যদি এখানে ঘুরে, তাহলে ওই ইলেকট্রনটা ওই শক্তি নিয়েই সবসময় ঘুরবে, অর্থাৎ ওই শক্তির হ্রাস বৃদ্ধি কখনো হবে না। তাহলে উনি কি করলেন, রাদারফোর্ডে যেখানে ছিল যে অনবরত গতি ছাড়বে, এখানে না, ইলেকট্রনগুলো ফিক্সড কতগুলো নির্দিষ্ট কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করবে। তাহলে কিছু শক্তি স্তরে যখন পরিভ্রমণ করছে, তখন কি ইলেকট্রনগুলো এক স্থান এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। কি করে দেখো, এবার তুমি কে এলএম করতে করতে যত বাইরের দিকে যাবে, তত কিন্তু কক্ষপথগুলোর শক্তি কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ কি বলা যেতে পারে, মোট কক্ষপথ হচ্ছে কে এল এম এন ও পি কিউ, 7টা কক্ষপথ। এরকম করতে করতে তাহলে আমরা কি সবচেয়ে বেশি কোনটা, E7 is greater than E6, greater than E5, greater than E4, greater than E3, greater than E2, greater than E1। অর্থাৎ সর্ববহিষ্ঠ কক্ষপথের শক্তি কিন্তু সবচেয়ে বেশি। এবার ধরে নাও তুমি কে কক্ষপথ থেকে এল কক্ষপথে যদি একটা ইলেকট্রন যায়, তাহলে কি সেটা হবে, এদের মধ্যে শক্তি পার্থক্য কত, E1 - E2। তাহলে E1 এর শক্তি তো কম, E2 এর বেশি। তাহলে এইখান থেকে কোনো ইলেকট্রন যদি এই কক্ষপথে যেতে হয়, তাহলে ওই এই পরিমাণ শক্তি ওকে গ্রহণ করে তবে যেতে পারবে। কিংবা E2 থেকে কোনো ইলেকট্রন যদি E1 এ যায়, তাহলে ওই একই পরিমাণ শক্তি ও কি করবে, বর্জন করবে, কেননা এই শক্তি বেশি। ঠিক একই জিনিস ঘটবে অন্য কক্ষপথ থেকে, E4 থেকে যদি E2 তে যায়, তাহলে E4 - E2 পরিমাণ শক্তি বর্জন করে তবে এখান থেকে ইলেকট্রন E2 তে যেতে পারবে। কিংবা E3 থেকে E1 থেকে E3 তে আসবে, তার মানে কি E3 - E1 পরিমাণ শক্তি এখানকার ইলেকট্রন গ্রহণ করে তবে E1 থেকে E3 তে আসতে পারবে। এটা হচ্ছে তোমার বোর মডেল। তাহলে মূল বিষয়গুলো কি, মূল বিষয়গুলো হচ্ছে যে উনি কি বললেন, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করছে, সেই প্রত্যেকটা বৃত্তাকার কক্ষপথ একটা করে নির্দিষ্ট শক্তি স্তর। অর্থাৎ ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরবে, তখন কিন্তু তার শক্তির হ্রাসও পাবে না কিংবা বৃদ্ধিও পাবে না। এবার কোনো কক্ষপথ থেকে অপর কোনো কক্ষপথে ইলেকট্রন যদি জাম্প করতে পারে, তাহলে ওই দুটো শক্তি স্তরের মধ্যে যে পরিমাণ শক্তি পার্থক্য হয়, সেই পরিমাণ শক্তি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে গ্রহণ করবে, কিংবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে বর্জন করবে। এটা হচ্ছে বোর মডেলের মূল কথা। এবার চলে এসো, আমরা তো দেখেছি যে কোন মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রনই থাকবে। তাহলে ইলেকট্রন যদি থাকে, কোন
আমরা আবার দেখলাম যে কে এম এন ও পি কিউ করে 7খানা কক্ষপথ, তাহলে কোন কক্ষপথে কয়টা থাকবে তার কোনো কি নিয়ম আছে কি? সে নিয়মটা হচ্ছে কি 2n স্কয়ার ফর্মুলা হবে, সেটা তুমি নিশ্চয়ই হয়তো জেনে গেছো অলরেডি, তবু একবার ঝালাই করে দিচ্ছি যে কি এই n = 1, n = 2, n = 3 এটাকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। কি বলা হচ্ছে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ কে কক্ষপথে সবচেয়ে বেশি কয়টা ইলেকট্রন থাকবে? 2 × 1 স্কয়ার করলে 2টো, l কক্ষপথে 2 × 2 স্কয়ার করলে 8টা, n কক্ষপথে 2 × 3 স্কয়ার করলে 18টা, n কক্ষপথে 2 × 4 স্কয়ার করো 32টা, এখানে 2 × 5 স্কয়ার করো 50টা, কিন্তু না। অর্থাৎ নিয়মটা কি, যখনই এই ফর্মুলা অনুযায়ী হবে, কিন্তু তোমাকে কিছু মনে রাখতে হবে যে কোনো কক্ষপথে 32টার বেশি কিন্তু ইলেকট্রন নিতে পারবে না। আরেকটা নিয়ম কি, কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ যে কক্ষপথটা, সর্ববহিষ্ঠ কক্ষপথে কিন্তু 8টার বেশি ইলেকট্রন থাকবে না। কিন্তু 8টাও কারো থাকবে না, কয়েকজনের থাকবে। 8টা কাদের থাকবে? স্পেশাল কয়েকটা মৌল, যারা নিষ্ক্রিয় মৌল, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে আমার 6টা, তার মধ্যে হিলিয়ামের সবচেয়ে বাইরের কক্ষে 2টো, বাদ বাকি সবার বাইরের কক্ষে কিন্তু আমার 8টা করে ইলেকট্রন থাকবে। আর বাদ বাকি যতগুলো মৌলিক পদার্থ আছে, আজ অবধি 119টা মৌলিক পদার্থ আছে, যাতে সবারই কিন্তু 8টা কম থাকবে। তাহলে কি বললাম, এই 2n স্কয়ার ফর্মুলা অনুযায়ী ইলেকট্রন দেওয়ার পরেও সবচেয়ে বাইরের কক্ষপথ যেটা পাবো, সেটা যদি নিষ্ক্রিয় গ্যাস হয়, হিলিয়ামের 2টো থাকবে, বাদ বাকি সবার 8টা থাকবে। বাদ বাকি সমস্ত মৌলিক পদার্থের 8টা থাকবে, কিন্তু থাকবে না। কতগুলো থাকবে? 8-এর কম থাকবে। আর এই ফর্মুলা অনুযায়ী করতে করতে আমরা কি দেখলাম, সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন, মানে সর্ববহিষ্ঠ সবচেয়ে সর্ববহিষ্ঠ সর্বাধিক কয়টা ইলেকট্রন দিতে পারবে, সেটা হচ্ছে 32টা। আরেকটা হচ্ছে কি, সর্ববহিষ্ঠ কক্ষের ঠিক ভিতরে কক্ষপথে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। এই নিয়মগুলো তোমাকে মনে রাখতে হবে, তাহলে তোমার ইলেকট্রন বিন্যাসে কোনো সমস্যা হবে না। তাহলে সবচেয়ে আগে মনে রাখবে কি, যে ইলেকট্রন যখন দেওয়া হবে, এখানে 2টো ভর্তি হবে, মানে কলসিতে যখন জল ভরা হয় তখন নিচ থেকে জল ভর্তি হতে বাইরের দিকে যায় না, সেরকম সবচেয়ে ভিতরে আগে 2টো দিলাম। তারপরে যদি ইলেকট্রন থাকে তাহলে 8টা পেলে 8টা দেবো। তারপরে যদি ইলেকট্রন থাকে তাহলে এখানে 18টা পেলে 18টা দেবো। ঠিক এইরকম ভাবে দিতেই দিতে। দু একটা এক্সাম্পল না হলে বুঝতে হবে না। যেমন ধরে নাও, আমি ক্লোরিন নিলাম। ক্লোরিন পরমাণু ক্রমাঙ্ক, আচ্ছা ক্লোরিনের ইলেকট্রন কত আছে? 17 ধরলাম। তাহলে কি হচ্ছে, এই ইলেকট্রন বিন্যাস করবো কে এল এম, তাহলে কে এল এরকম করে দিয়ে দিলাম। কে কক্ষপথে সবচেয়ে বেশি কয়টা থাকে? 2টো দিয়ে দিলাম। এখানে 2টো সবচেয়ে বেশি থাকে, এখানে 8টা সবচেয়ে বেশি থাকে, এখানে 18টা সবচেয়ে বেশি থাকে, এখানে 32টা সবচেয়ে বেশি থাকে। তাহলে 17টার মধ্যে 2টো চলে গেল, পরে থাকলো 15টা। 15টার মধ্যে তাহলে এখানে 8টা দিয়ে দিলাম, থাকলো কয়টা? 7টা। তাহলে এখানে 7টা। দেখো 2n স্কয়ার ফর্মুলা অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করতে যে সমস্যাগুলো আসবে, সেই সমস্যাগুলো, তোমার যে কনফিউশনগুলো আসবে, তুমি যদি এই মেথডে করতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না। 1 থেকে 119 অবধি সবকিছু মূল্যে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে। কি করবে দেখো, এই মেথডে লিখতে গেলে তোমাকে কিছু স্ট্রাকচার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। sp df এগুলো হচ্ছে উপকক্ষ। s এর মান সর্বাধিক 2 হতে পারে, p এর মান 6 হতে পারে, d এর মান 10 হতে পারে, f এর মান 14 হতে পারে। এবার দেখো এরকম করে তোমাকে মুখস্থ রাখতে হবে। 1s, তারপর 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, 6s 6p 6d, 7s 7p দিয়ে, অর্থাৎ কি কে এল এম এন ও পি কিউ 7টা কক্ষকে উপকক্ষকে এগুলোকে ভাগ করা হয়েছে। এবার তুমি যখন ইলেকট্রন দিবে তখন কি করে দিবে দেখো, কোনো সমস্যা নেই, আমি বুঝেছি। দেখো আমি ধরুন একটা ইলেকট্রন বিন্যাস করছি ওই Rn26 এ। কি করে করবো দেখো, প্রথমে এরকম করে লিখবো 1s 2s 2p 3s
3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5a 6s 6p 6d 7s 7p লেখা হয়ে গেল। আমার লেখা হয়ে যাওয়ার পর ইলেকট্রন বিন্যাস করার সময় কি করব, পিছন দিকে তীর চিহ্ন দেব। দেখো আরামসে ক্রসে কাটবে, দেখবে কেটে যাবে সব। তাহলে ইলেকট্রন যখন বসাবো কি করবো, দেখো প্রথমে এইচ এর মান কত হয় 2 বসালাম। 2 বসানোর পরে চলে এসে এবার ব্যাক করে পেছনে চলে আসতে হবে তোমাকে। এসে আবার এস হচ্ছে, তার মানে আবার 2 বসালাম, 2 2 4, তারপর আবার এখান থেকে ব্যাক করে চলে যেতে পেছনে। মনে রাখতে হবে এখান থেকে সবসময় পেছন দিক থেকে ইলেকট্রন বসাতে আসতে হবে তোমাকে। 4 পি এর মান কত হয় 6, তাহলে 6 4 10, 10 আবার 2, 10 2 12, এখানে চলে আসে আবার ব্যাক করে পেছনে চলে যাও। 12 6 18, 18 2 20, 20 26 আছে, 26 এর মধ্যে 20 চলে গেল, আর কয়টা থাকে 6টা, তাহলে এখানে 6টা। এবার যোগ করা যাবে, 2 তে 6 2 8, 6 6 12 2 14, তাহলে ইলেকট্রন বিন্যাস কি পেলাম আমরা? ইলেকট্রন বিন্যাস ফার্স্ট হয়েছে এই কক্ষ এই কক্ষ এই কক্ষ এই কক্ষ, যে করি এই কক্ষে 2টো, এই কক্ষে 8টা, এই কক্ষে 14টা, এই কক্ষে 2টা। এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। এরকম ভাবে অন্য ইলেকট্রনেরও তুমি করতে পারবে। তোমাকে যেমন তামার একটা করতে দেওয়া আছে, সেটা চেষ্টা করে এভাবে, নিশ্চয়ই পারবে। এবার চলে এসো, আলোচনা করবো হচ্ছে পরমাণুর অঙ্কপাতন। পরমাণুর অঙ্কপাতন কি জিনিস? পরমাণুর অঙ্কপাতন হচ্ছে কোন মূলে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা দ্বারা মূলের পরমাণুটিকে প্রকাশ করার পদ্ধতিকে পরমাণু অঙ্কপাতন বলা হয়। কোন মূলের ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক দ্বারা সংকেতের সাহায্যে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় অঙ্কপাতন। অর্থাৎ এক্স একটা মৌল আমার এখানে, যার ভর সংখ্যা a, মাথার দিকে লেখা হয়, হয় এই পাশে লেখা যেতে পারে, এই পাশে লেখা যেতে পারে, আর পরমাণু ক্রমাঙ্ক z, যেটাকে বাঁ দিকে লিখতে হয়। আর আমরা এগুলো জানি যে ভর সংখ্যা মানে কি, নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আর নিউট্রন থাকবে তার সমষ্টি, আর পরমাণু ক্রমাঙ্ক মানে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে সেটাকে বা ধনাত্মক একক সংখ্যা বা ঋণাত্মক একক সংখ্যা কে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। আর একটা জিনিস মনে রাখবে, কোন মূলের পরমাণুতে ঠিক যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে, আর নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন থাকবে সেই প্রোটন নিউট্রনের সমষ্টিকে বলা হচ্ছে ভর সংখ্যা, আর যতগুলো প্রোটন থাকবে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমরা a = কি দেখলাম, ভর সংখ্যা a = p + n মাইনাস এই মাইনাস দিলাম z, মানে পরমাণু ক্রমাঙ্ক মানে কি দেখলাম p মানে প্রোটন সংখ্যা, মাইনাস p করে তাহলে কি হচ্ছে n পাচ্ছি, নিউটন পাচ্ছি কিনা, দেখো p কেটে গেল, এই p আউট হয়ে গেল। তাহলে ভর সংখ্যা সমান, তাহলে ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক বলে কি পাচ্ছি আমরা নিউটন সংখ্যা। এটা হচ্ছে তাহলে আমার পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা এবং নিউটন সংখ্যার মধ্যে একটা সম্পর্ক, যেটা দিয়ে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। আর এই জিনিসগুলো খুব সহজ জিনিস। আইসোটোপ কখন বলা হবে? একই মৌলের বিভিন্ন পরমাণু, এখানে মনে রাখতে হবে যে একই মৌলের বিভিন্ন পরমাণু, সংজ্ঞাটা তো বলতে হবে একই মৌলের বিভিন্ন পরমাণু, পরমাণু যাদের কি হচ্ছে প্রোটন সংখ্যা সমান, যেমন এখানে দেখো প্রোটন সংখ্যা সমান অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক সমান, কিন্তু
এখানে নিউটন কত আছে 35 মাইনাস সূত্র করো, দেখো 18টা পাচ্ছ। এখানে নিউটন কত আছে 37 মাইনাস সূত্র করো 20টা। তাহলে কি নিউটন সংখ্যা আলাদা হলো? নিউটন সংখ্যা আলাদার জন্য কি হচ্ছে, ভর সংখ্যা আলাদা হয়ে গেছে। তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক একই, তার মানে একই মৌল, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু নিউটন সংখ্যা আলাদা হওয়ার দরুন ভর সংখ্যা আলাদা হয়, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। আর আইসোবারের ক্ষেত্রে কি হবে, বিভিন্ন মৌলের পরমাণু, কিন্তু দেখো পটাশিয়াম ক্যালসিয়াম পরমাণু ক্রমাঙ্ক আলাদা আছে দেখো, কিন্তু এখানে একই জিনিস আছে কি দেখো, ভর সংখ্যাটা একই আছে না। তাহলে কি বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা একই তাদেরকে বলা হবে আইসোবার। উদাহরণ এগুলো বইয়ে পেয়ে যাবে তুমি। আইসোটোন এক্ষেত্রে কি হবে দেখো, এখানেও বিভিন্ন মৌলের পরমাণু, এটাও যেমন বিভিন্ন মৌলের পরমাণু আইসোবার, একই রকম ভাবে আইসোটোনের ক্ষেত্রে বিভিন্ন মৌলের পরমাণু, বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউটন সংখ্যা সমান দেখো 30 মাইনাস 14 করলে 16, 31 মাইনাস 15 করলে 16, নিউটন সংখ্যা সমান, তাদেরকে বলা হচ্ছে আইসোটোন। তাহলে তুমি যদি সংখ্যাকে মনে রাখো, প্রোটন সংখ্যা সমান যদি হয় তাহলে আইসোটোপ, ভর সংখ্যা যদি সমান হয় তাহলে আইসোবার, নিউটন সংখ্যা যদি সমান হয় তাহলে আইসোটোপ। খালি মনে রাখবে এই দুটো হচ্ছে কি বিভিন্ন মৌলের ক্ষেত্রে হবে, অর্থাৎ আইসোবার আইসোটোন হচ্ছে বিভিন্ন মৌলের ক্ষেত্রে হবে, আর আইসোটোপ কিন্তু একই মৌলের পরমাণুর ক্ষেত্রে হবে। ঠিক আছে, এবার এখানে আরেকটা প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে তুমি নিজে হ্যাঁ হ্যাঁ কি না আমাকে লিখে এখনই বলো দেখি, আমি তোমাকে ভিডিও করে এখনই দেখাচ্ছি সঙ্গে সঙ্গে। যে পরমাণু নিষ্করিত না আধানগ্রস্ত, পরমাণু নিষ্করিত না আধানগ্রস্ত। আধানগ্রস্ত আচ্ছা চলো আজকের শেষ আলোচনা, আজকের শেষ আলোচ্য বিষয়ের আগে দুটো জিনিস খেয়াল করো। আমি একটা ভিডিওতে দেখো তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে যেটা বলেছিলাম, সেখানে কপার 30 লিখেছিলাম আমরা, এটা কিন্তু ভুল লিখেছি। অ্যাকচুয়ালি কপারের কিন্তু 29 হয় আর জিঙ্কের হচ্ছে 30 হবে। আর তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, এইগুলো তুমি ইলেকট্রন বিন্যাস করবে, এই চারটে করবে, করে তুমি আমাকে ছবি তুলে আমাকে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো। আর যেটা হচ্ছে আয়ন কাকে বলে, আধানগ্রস্ত পরমাণু বা পরমাণু জোটকে আয়ন বলে। এটা কয় প্রকার, ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন মানে কি ধনাত্মক আধানগ্রস্ত কণাকে ক্যাটায়ন বলা হয়, যেমন NH4+, সোডিয়াম প্লাস, Mg2+। ঋণাত্মক আধানগ্রস্ত কণাকে অ্যানায়ন বলা হয়, যেমন OH- Cl-। দেখো পরমাণু বা পরমাণু জোট বলেছিলাম, ওই জন্য দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম পরমাণু আর NH4+, এখানে কি পরমাণু জোট আছে, OH- মানে কি পরমাণু জোট আছে, এটা কিন্তু পরমাণু। তাহলে ধনাত্মক আধানগ্রস্ত হলে ক্যাটায়ন, ঋণাত্মক আধানগ্রস্ত হলে অ্যানায়ন। আমি তোমাকে উদাহরণে দেখিয়ে দিচ্ছি। আর একটা কোশ্চেন যেটা আলোচনা করব, পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত। তো দেখো আয়নের ব্যাপারটা কিরকম হচ্ছে, দেখো ধরে নাও তুমি সোডিয়াম নিলাম, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত 11, তার মানে কি এর মধ্যে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে, মানে 11 প্লাস হবে 11 মাইনাস হবে। এবার এর ইলেকট্রন বিন্যাস করে দেখো 2 8 1, 2 8 1, তাহলে সবচেয়ে বাইরে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। সোডিয়াম কি করবে, ওই একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাহলে কি করবে, সোডিয়াম মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে কি হচ্ছে দেখো এখানে সোডিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন, প্রোটন কিন্তু 11টাই ছিল, 11টাই প্লাস থেকে গেছে, এই 11টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে ইলেকট্রন কয়টা হলো, 10 মাইনাস হয়ে গেল।
একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? 10টা ইলেকট্রন থাকলো। 10টা ইলেকট্রন মানে 10টা মাইনাস, যোগ বের করে দেখো একটা প্লাস আসছে, তার মানে কি এটা হয়ে গেল ক্যাটায়ন। একই রকম ভাবে তুমি যদি ক্লোরিনের ক্ষেত্রে নাও, ক্লোরিন ক্ষেত্রে কি হবে দেখো, এর 17টা প্রোটন, 17 প্লাস, 17টা ইলেকট্রন, 17 মাইনাস, 17টা প্রোটন, 17 প্লাস, 17টা ইলেকট্রন, 17 মাইনাস, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস 2 8 7। সবচেয়ে বাইরে পক্ষে 7টা ইলেকট্রন আছে। এ কি করবে দেখো, এ একটা ইলেকট্রন গ্রহণ করে নেয়। গ্রহণ করে এবার কে গ্রহণ করবে, কে বর্জন করবে, কখন করবে, কেন করবে, সেগুলো হচ্ছে পর্যায় সারণীর একটা ক্লাস 10-এ আছে। যখন সমযোজী বা রাসায়নিক সমযোজী বন্ধন কিংবা তড়িৎযোজী বন্ধন এবং পর্যায় সারণী পড়ানো হবে, তখন পরিষ্কার হয়ে যাবে। এখন জাস্ট একটু জেনে রাখো। এবার দেখো ক্লোরিনের ক্ষেত্রে কিছু দেখো, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে এই ক্ষেত্রে দেখো ক্লোরিন প্রোটনটা চেঞ্জ হয়নি, 17টা প্লাস থেকে গেছে, কিন্তু ইলেকট্রন দেখো একটা নিয়ে নিয়েছে, তাহলে 18 মাইনাস হয়ে গেল কিনা, তাহলে যোগ বিয়োগ করে কি একটা মাইনাস আসছে কিনা, তাহলে Cl মাইনাস। তাহলে এটা হচ্ছে অ্যানায়ন ঋণাত্মক আধানগ্রস্ত। পরিষ্কার হয়ে গেছে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে। এবার দেখো ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে ছিল 2 ইলেকট্রন বিন্যাস যদি করো, কত ছিল 2 8 1, একটা ইলেকট্রন ছেড়ে গেছে, তাহলে কয়টা থাকলো 2 8 থাকলো না। আর আমি কি বলেছিলাম, নিষ্ক্রিয় গ্যাসগুলো সবচেয়ে বাইরে কত ইলেকট্রন 8টা থাকে না, তাহলে কি এসবের সবচেয়ে বাইরে কয়টা ইলেকট্রন 8টা। কার মতো ইলেকট্রন বিন্যাস করলো, নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তারা সুস্থিত অবস্থায় থাকে। তাহলে এটা বললো পরমাণু, এটা হচ্ছে আয়ন, এটা হচ্ছে পরমাণু, এটা হচ্ছে আয়ন। তাহলে পরমাণু আয়নের মধ্যে কে বেশি সুস্থিত? তাহলে দেখো পরমাণু আয়নের মধ্যে আয়নের হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাসের মতো, যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত হয়, ওই জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলো দেখবে রিঅ্যাকশন করে না কারোর সঙ্গে। তাহলে আয়নটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেয়েছে, অতএব আয়নটা হচ্ছে সুস্থিত। তাহলে কি বলা যায়, পরমাণু আয়নের মধ্যে বেশি সুস্থিত হচ্ছে আয়ন, কারণ পরমাণু ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন করার মাধ্যমে আয়নে রূপান্তরিত হয়। তুমি যে কোনো একটা উদাহরণটা দেখাতে পারো, কিংবা তুমি এই উদাহরণটা দেখাতে পারো। ইলেকট্রন বিন্যাস কত হবে, 2 8 8 হয়ে যাবে। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল পরমাণু আয়নের মধ্যে কে বেশি সুস্থিত। আর এগুলো হোম ক্লাস করে নেবে। আর দেখো আর দু একটা কোশ্চিন হয় যে ব্যাখ্যা করো পরমাণু ক্রমাঙ্ক মূলে সক্রিয় ধর্ম, সেটাও কোনোদিন আলোচনা করে দেবো। আজকে ভালো লাগছে না, আজকে এইটুকু থাক।